স্যার শুরু করুন। সকল সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী এবং যারা ভিউয়ার্স সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে শুভেচ্ছা। এই মহামারী করোনার প্রাককালে আমাদের যথারীতি ক্লাসগুলো অনলাইনে চলছে। আজকে ক্লাস ইংরেজি সেকেন্ড পেপারে নতুন একটা আইটেম শুরু করব। ইংরেজি সেকেন্ড পেপার ইন্টারমিডিয়েট ক্লাস অর্থাৎ আদিম ক্লাস। English second paper. Second paper HSC আলিম ক্লাস। আমাদের মোটামুটি আমাদের যে সমস্ত ক্লাসগুলো বিগত সময়গুলোতে হয়ে গেছে, এই ক্লাসগুলোতে আমরা ডিসকাস করেছি, আলোচনা করেছি। প্রথমে ছিল আর্টিকেল, দ্বিতীয় ছিল প্রিপজিশন, ইউজ অফ প্রিপজিশন, তৃতীয় ক্লাস ছিল হচ্ছে ইউজ দ্য phrases or words to fill the blanks। অর্থাৎ এক নাম্বার সেকেন্ড পেপারের এক নাম্বার আইটেম ছিল আর্টিকেল 5 নাম্বার 5 মার্কসে। সেকেন্ড টার্ম ছিল বা সেকেন্ড আমাদের যে মানে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে ইউজ অফ প্রিপজিশন বা ইউসেজ অফ প্রিপজিশন। 3 নম্বরে ছিল ইউসেজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। 4 নাম্বার আইটেমে থাকবে আমাদের 10টা সেন্টেন্স কমপ্লিট করতে হবে আমাদের ফ্রেজ এবং ক্লজ এর ব্যবহার করে। ফ্রেজ এবং ক্লজ কি? ফ্রেজ এবং ক্লজ নিয়ে আমরা আলোচনা করছি হালকা পাতলা বা ভাষা। ফ্রেজ নিয়ে কথা বলছি। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দ বা কতগুলো শব্দের সমষ্টি যা বাক্যের মধ্যে আংশিক অর্থ প্রকাশ করে উইদাউট ফাইনাইট ভার্ব, এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না ফ্রেজে। আর ফ্রেজের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন টাইপস আছে। এগুলো আমাদের সাধারণত গ্রামাটিক্যাল যে বইগুলো আছে আমাদের, বা গ্রামার সংক্রান্ত যে বইগুলো বা আমাদের তথ্যমূলক যে আমাদের সিলেবাসে উল্লেখ আছে, সেই সিলেবাসে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পারবো যে ফ্রেজের শ্রেণী বিভাগ কি, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপলের মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে, এইগুলো আলোচনা আছে। তো আমরা মোটামুটি যে ক্লাসগুলো করতেছি এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা শিখবো আগামী দিনগুলোতে। আর আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স দুটো নাম, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। ফ্রেজ আমরা বিগত ক্লাসে বলছি, আজকে মূলত আলোচনা করব ক্লজ নিয়ে। ক্লজটা কি? এটা হচ্ছে আমাদের জরুরিমূলক ভাবে জানা দরকার। তো আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স আছে 5 মার্কসে 10টা বাক্য থাকবে ইনকমপ্লিট। We have to complete the sentences using this or clause. আজকে আলোচনা করব ক্লজ নিয়ে। CLAUSE। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। ক্লজ শব্দের অর্থ বাক্যাংশ। Clause means a subject and a finite verb. After clause contains a subject and a finite verb, or subject and predicate make a clause. অর্থাৎ একটা সাবজেক্ট ও তার ফাইনাইট ভার্ব নিয়ে
একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব নিয়ে ক্লজ হয়, অথবা সাবজেক্ট ও প্রেডিকেট নিয়ে ক্লজ হয়। Example, he plays tennis. অর্থাৎ আমাদের ক্লজ চেনার বুদ্ধি হচ্ছে বা ক্লজের সংজ্ঞা হচ্ছে যে a clause has a subject and a finite verb or a subject or predicate। অর্থাৎ একটা ক্লজে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকে অথবা একটা সাবজেক্ট ও একটা প্রেডিকেট থাকে। উদাহরণ লিখছি, he plays tennis, সে টেনিস খেলে। এখানে he হচ্ছে সাবজেক্ট আর plays হচ্ছে ফাইনাইট ভার্ব আর টেনিস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ he হচ্ছে সাবজেক্ট আবার plays থেকে শুরু করে বাকি অংশ পুরোটাই প্রেডিকেট। ক্লজের শর্ত হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এইটাই হচ্ছে ক্লজ চেনার স্ট্রাকচার। ক্লজ আমাদের কত প্রকার এইটা আমাদের জানা দরকার যদি আমরা কমপ্লিটিং সেন্টেন্সে দক্ষতা অর্জন করতে চাই। আজকে আমাদের ক্লজের যে শ্রেণী বিভাগ বা ক্লজ কত প্রকার হতে পারে সেটা নিয়ে কথা বলবো। কারণ এটা শিখলে আমাদের মোটামুটি অনেক কতগুলো গ্রামার, যেমন কমপ্লিটিং সেন্টেন্স, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে ক্লজের ব্যবহার আছে, এইটা আমরা শিখতে পারবো। তাহলে ক্লজের শর্ত কি? ক্লজের শর্ত হচ্ছে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব। ক্লজ হচ্ছে তিন প্রকার। ক্লজ তিন প্রকার। যথা এক নাম্বার প্রিন্সিপাল ক্লজ, আরেকটা নাম আছে মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি অত লিখবো না। দুই নাম্বার সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের অর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কথাটার বা মেইন ক্লজ কথাটার অর্থ হচ্ছে প্রধান বাক্যাংশ, সাবঅর্ডিনেট কথাটার সাবঅর্ডিনেট ক্লজের অর্থটা হচ্ছে নির্ভরশীল বাক্যাংশ বা নির্ভর করে এমন বাক্যাংশ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা প্রিন্সিপাল ক্লজের আগে আমরা যখন কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব, সেই কোঅর্ডিনেটিং কনজাংশন সহ একটা প্রিন্সিপাল ক্লজ যখন ব্যবহার হবে তখন সেটা কোঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, ক্লজ তিন প্রকার। এই তিন প্রকার ক্লজ যদি আমরা চিন্তা রাখি তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আমরা কিভাবে বাক্য তৈরি করব, কিভাবে বাক্য ব্যবহার করব সেটা আমরা লিখতে পারবো। এবং স্টুডেন্টদের অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে ক্লজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে না। আর এই ধারণা না থাকার কারণে আমরা বিশেষ করে সেন্টেন্সের গঠনমূলক যে তিন প্রকার আমাদের ব্যবহার আছে, একটা সিম্পল, একটা কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড, এই যে একটা আন্ত পরিবর্তন অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে করতে হয়, এই পরিবর্তনগুলো আমরা খুব একটা পাই না, কারণ আমাদের ক্লজ সম্পর্কে ধারণা পরিষ্কার নয়। এই জন্য ক্লজ কি, ক্লজ পারপস এবং প্রত্যেকটা প্রকারে কি কি থাকে এইগুলো যদি একটা স্টুডেন্ট পরিষ্কার বা প্রাসঙ্গিক ধারণা বহন করে বা প্রাসঙ্গিক ধারণা অর্জন করতে পারে বা পরিষ্কার ধারণা অর্জন করতে পারে, তাহলে সাধারণত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের প্রবলেমটা হওয়ার কথা নয়। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলতেছি। কমপ্লিটিং সেন্টেন্স আমাদের এই ক্লজগুলোর ব্যবহার দেখাতে হবে। তো ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ,
সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই প্রত্যেকটা ক্লজ কিভাবে চেনা যায়, কত সহজে চেনা যায় এবং কত পরিষ্কার ভাবে জানা যায় সেটা নিয়ে আমরা এগোবো ইনশাআল্লাহ। তো ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজটা কি সেটা আমরা একটু শিখি। প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজে কি থাকে? একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সম্পর্কে এখানে সংক্ষেপে একটু বলে নিই। ফাইনাইট ভার্ব শব্দের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ একটা ক্লজের ভিতরে যখন আমরা একটা ভার্বকে দেখব যে তার অর্থটা পরিষ্কার করছে, তার অর্থটা সম্পন্ন করছে, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। ভার্ব আসলে সাধারণত ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ মূল ভার্ব সাধারণত দুই প্রকার হয়ে থাকে: ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের শ্রেণী বিভাগ আছে, নন ফাইনাইট ভার্বেরও প্রকার আছে। এইগুলো আমরা সামনের দিকে জানবো ইনশাআল্লাহ। তবে আমাদের প্রাথমিক যে ধারণা সেইটা আমাদের অর্জন করাটা জরুরি। সেটা হচ্ছে যে ভার্ব যখন আমরা মূল ভার্বকে যখন শ্রেণী বিভক্ত করব, তখন এই শ্রেণী বিভক্ত ভার্বগুলো সাধারণত ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেই ভার্ব বাক্যের ভিতরে তার অর্থকে সম্পন্ন করবে। যেমন আমি একটা উদাহরণ দেখলে পরিষ্কার হয়ে যাবে। উদাহরণটা হচ্ছে এক্সাম্পল, উদাহরণটা হচ্ছে বার্ডস ফ্লাই। দেখা যায় না মানে আরেকটু কাটতে লাগবে ফ্লাই, পাখিরা ওড়ে। এখানে ফ্লাই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, বার্ডস হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এইটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তাহলে আমি এখানেই একটু ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একসাথে ধারণা দিয়ে দিই, অন্তত সংক্ষেপে আমরা এটা জানতে পারবো যে নন ফাইনাইট ভার্বটা কি। নন ফাইনাইট ভার্বটা হচ্ছে যেমন এখানে দেখি যে বার্ডস ফ্লাই, আরেকটা উদাহরণের মাধ্যমে দেখব উই ইট টু লিভ। এখানে ছাত্ররা বা শিক্ষার্থীরা লক্ষ্য করো সেটা হচ্ছে যে উই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে খাওয়া, অর্থাৎ আমরা খাই, টু লিভ বাঁচতে, অর্থাৎ এই টু লিভের অর্থ হচ্ছে বাঁচতে। এখানে ভার্বটা অসম্পূর্ণ, আর ইটের ধারণাটা বা ইটের অর্থটা পরিষ্কার, অর্থাৎ আমরা খাই, এখানে খাইয়ের দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, কিন্তু বাঁচতে এইটার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়নি। অর্থাৎ মনে রাখতে হবে যে যখন দেখবো যে কোনো ক্রিয়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তখন সেটা ফাইনাইট ভার্ব, এবং যখন দেখবো যে ভার্ব অর্থ সম্পন্ন করেনি সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু লিভ, এখানে টু লিভটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এখানে আমাদের একটা ধারণা রাখতে হবে যে টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ সাধারণত নন ফাইনাইট ভার্ব হিসেবে পরিচিত। আবার পার্টিসিপল জিরান, এইগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার। জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এইটা হচ্ছে ভার্বাল নাউন। ভার্ব প্লাস আইএনজি যখন আমরা দেখব যে যখন ব্যবহার হবে কিন্তু সেটা নাউনের মতো অর্থ প্রকাশ করছে, তখন সেটা নন ফাইনাইট ভার্ব। আবার যখন আমরা দেখব পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, যখন দেখব যে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ যখন দেখবো যে একটা ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তখন সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ শুধুমাত্র যখন কোনো ভার্ব সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে বাক্যের ভিতরে, তখন সেটা ফাইনাইট ভার্ব। আর অন্যান্য ভার্বগুলো যেমন টু প্লাস ভার্ব, ভার্ব আইএনজি, নাউনের মতো ব্যবহার হচ্ছে, অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে, এগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা আমাদের আলোচনায় যেটা জানলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকবে। উদাহরণ হচ্ছে উই ইট টু লিভ, এই ক্ষেত্রে উই ইট, উইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর টু লিভটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা খাই বা আমরা বাঁচার জন্য খাই বা আমরা বাঁচতে খাই, অর্থাৎ আমাদের বাঁচতে গেলে খেতে হয়, এরকম অর্থ প্রকাশ করে। অর্থাৎ এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের ন্যূনতম একটা সাবজেক্ট
ও একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। অর্থাৎ ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনব? আমাদের ক্লাস হচ্ছে আলি এবং এইচএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলের যে সেকেন্ড পেপার ক্লাসটা আছে আমাদের, সেইখানকার 4 নাম্বার আইটেম একটা গ্রামার আছে কমপ্লিটিং সেন্টেন্স, সেইখান থেকে আমরা আলোচনা করছি। আমাদের টপিকটা হচ্ছে আজকে কমপ্লিটিং সেন্টেন্সের উপর। এখন আমরা প্রিন্সিপাল ক্লজ শিখলাম, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এটা চেনার বুদ্ধি কি বা এটা চেনার ওয়েটা কি? সেটা হচ্ছে যে এই ক্লজের পূর্বে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন when, where, as, since, because, before, after, if, unless, provided that, though, although, till, until, as if, as though, even if, even though, তারপরে then, as soon as long as, আমাদের আরো উদাহরণ আছে, আমরা একটু পরে দেখতেছি। তো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন ব্যবহৃত হবে, যেমন when, where, as, since, because, before, after, if, unless, provided that, though, although, till, until, as if, as though, even if, even though, then, as soon as long as, এই সমস্ত কনজাংশন গুলো যখন আমরা কোনো ক্লজের আগে ব্যবহার করে দেখব, তখন সেইটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে চিহ্নিত হবে। তো আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর যে ব্যবহার, যেমন when, একটা, where, as, since, তারপরে because, তারপর though, although, এইগুলো যেমন till, until, আমি যেগুলোকে মার্কিং করলাম সেগুলো থেকে একটু লক্ষ্য রাখো। when কে মার্কিং করছি, when এখানে ব্যবহারটা আমরা দেখাবো যে when, as, since, তারপরে because, তারপরে though, although, till, until। অর্থাৎ when, where, when মানে হচ্ছে যখন বা তখন বা যেখানে, অর্থাৎ when কথাটা মনে রাখতে হবে যে when মানে যখন বা তখনও হয়। where শব্দের অর্থ যেখানে অথবা যেথায়, as শব্দের অর্থ হচ্ছে যেহেতু, আর since মানে হচ্ছে কখনো সময় বোঝায়, অর্থাৎ যখন অথবা কারণ বোঝায়। because মানে কারণ, though মানে যদিও বা তবুও,
অল দ্য মানে তাই, যদিও বা তবুও। তো দুটো ফরমাল আর অল দুটো হচ্ছে ইনফরমাল। টিল মানে পর্যন্ত আর আনটিল মানে না পর্যন্ত। অর্থাৎ এই সমস্ত কনজাংশন গুলো একই ধরনের সেন্টেন্স বা একই ধরনের ক্লজকে, একই ধরনের দুইটা ক্লজকে যুক্ত করে, বা একই ধরনের দুইটা ক্লজের মানে পর পর ঘটনা ঘটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কনজাংশনের কাজটা কি সেটা আমরা আগেই জেনেছি, আবার স্মরণ করে দিই। সেটা হচ্ছে কনজাংশনের কাজ হচ্ছে সংযোজক অভ্যাস, অর্থাৎ বাক্যের ভিতরে শব্দের সাথে শব্দের, ওয়ার্ডের সাথে ওয়ার্ডের, শব্দগুচ্ছের সাথে শব্দগুচ্ছের, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের, নাউনের সাথে নাউনের, অথবা ক্লজের সাথে ক্লজের হ্যাঁ সম্পর্ককে তৈরি করে দেয়, অর্থাৎ যুক্ত করে দেয়। কনজাংশনের কাজ হচ্ছে শব্দের সাথে শব্দের, ক্লজের সাথে ক্লজের, বাক্যের সাথে বাক্যের সম্পর্ক তৈরি করা। আর সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দুইটা বাক্য, দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজ বা দুইটা শব্দ এইগুলোর মধ্যে ব্যবহৃত হয়। তার মধ্যে when, where, as, since, because, though, although, till, until এইগুলো সবসময় ক্লজকে যুক্ত করে। অর্থাৎ আমরা এগুলোর ব্যবহার যদি দেখি, এবং এগুলোতে আমাদের, আমি এগুলো মার্কিং করলাম এই কারণে যে when, where, as, since, because, though, although, till, until এগুলো সমজাতীয় টেন্স সম্বলিত ক্লজকে যুক্ত করে। অর্থাৎ একই ধরনের টেন্স প্রথমটাও হবে, দ্বিতীয়টাও করা যাবে। তবে কোনো কোনো ক্ষেত্রে এগুলো ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমাদের আগে এই মানে যে সমস্ত কনজাংশন গুলো আমি এখানে ইন্ডিকেট করছি, এই সমস্ত কনজাংশন গুলো সাধারণভাবে কিভাবে ব্যবহার হয় সেটা নিয়ে হালকা পাতলা কথা বলবো, যদি আমাদের সময়টা লিমিটেড। যাই হোক, এই সমস্ত কনজাংশন গুলো যখন আমরা দেখবো যে পুরো ক্লজের আগে ব্যবহার হচ্ছে, তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের আগে আমাদের আরো আছে, সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন আমাদের আছে, সেইগুলো ব্যবহৃত হয়, বা ডব্লিউএস কোশ্চেন যেগুলো আছে এইগুলো ব্যবহৃত হয়। যেমন তার মধ্যে আমি when, where উল্লেখ করছি, আর রিলেটিভ প্রোনাউন কয়েকটা আছে বা আরো কনজাংশন আছে, এগুলো আমরা আরো লিখবো কারণ নিচে জায়গা নেই। আচ্ছা, এইখানে আমরা কিছু লিখবো, যেমন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যেমন যেমন একটা হচ্ছে who, whose, whom, that, who is, এইগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই রিলেটিভ প্রোনাউন গুলো যখন আমরা দেখবো যে কোনো ক্লজের আগে ব্যবহৃত হচ্ছে, তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা হচ্ছে who, একটা হচ্ছে whose, একটা হচ্ছে whom, that আর which। আরো ডাব্লিউএস কোশ্চেন আছে, সেগুলো আমরা কনজাংশন হিসেবে দেখাতে পারবো। তো এই সমস্ত রিলেটিভ প্রোনাউন গুলো যখন আমরা দেখবো যে কোনো ক্লজের আগে, who মানে ব্যক্তিকে নির্দেশ করে, whose মানে হচ্ছে কার বা যার, আর whom মানে হচ্ছে কাকে বা যাকে, আর that শব্দের অর্থ হচ্ছে যে, আর which শব্দের অর্থ হচ্ছে যেটি বা কোনটি। এই সমস্ত ওয়ার্ড গুলো, এই সমস্ত ডব্লিউএস কোশ্চেন গুলো যখন আমরা কোনো ক্লজের আগে ব্যবহার দেখবো, তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এগুলোকে রিলেটিভ প্রোনাউন এই কারণে ব্যবহার হয়, এইগুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে, বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, হয়ে দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক বা স্থাপন করে। তার মধ্যে এই এই পাঁচটা, অর্থাৎ who, whose, whom, বিশেষ করে who, that আর which, এই তিনটা বিশেষ করে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে চিনব। এগুলো কনজাংশন নয়, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, অথবা দ্যাটটা কনজাংশনও হয়, দ্যাটটা রিলেটিভ প্রোনাউনও হয়। আচ্ছা, তার মানে আমাদের ডব্লিউএস কোশ্চেন আরো আছে। ডব্লিউএস কোশ্চেন যেগুলো আছে সবগুলোই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত। যেমন আমি আরো লিখে দিই, সেটা হচ্ছে why, how, when, if ever, wherever, তারপরে while,
এইগুলো আমাদের যখন দেখবো যে কোনো ক্লজ এর আগে ব্যবহার হচ্ছে তখন সেইটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যে সমস্ত কনজাংশন গুলো বসলো এই কনজাংশন গুলো আমরা যেখানেই হোক যখনই হোক হোয়াইল মানে আর হোয়াইল মানে যেখানেই হোক, আর হোয়াইল মানে হচ্ছে যখন। হোয়াইলের ব্যাপারটা আমি এর আগে আলোচনা করছি। ইফ শব্দের অর্থ, ইফ হচ্ছে শর্তমূলক বাক্যের কনজাংশন, ইফ মানে যদি, আনলেস মানে যদি না। প্রোভাইডেড দ্যাট শব্দের, প্রোভাইডেড শব্দের অর্থ হচ্ছে এই শর্তে, প্রোভাইডেড দ্যাট শব্দের অর্থ হচ্ছে এই শর্তে যে, দো অলদো বললাম, যদিও বা তবুও, টিল পর্যন্ত, আনটিল মানে না পর্যন্ত, অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন, অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন, ইভেন ইফ শব্দের, ইভেন ইফ, ইভেন দো একই অর্থ প্রকাশ করে, এমনকি, দেন মানে চেয়ে থেকে, হতে, as soon as যত শীঘ্রই সম্ভব বা যত শীঘ্রই, as long as শব্দের অর্থ যতক্ষণ। এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার আছে, এইগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলবো। তবে আমাদের এইখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা রিলেটিভ প্রোনাউনের যে তালিকাটা লেখা, এইগুলো চিন্তা হবে, এগুলো চিন্তা করে আমরা সাবঅর্ডিনেট ক্লজ শনাক্ত করতে পারবো। তো আমাদের একটু মনে রাখা দরকার যে এই কনজাংশন গুলো যখন কোনো ক্লজ এর আগে থাকবে তখন সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা উদাহরণ লিখলে আমাদের এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা উদাহরণ লিখি যে সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণটা কি। সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণ হচ্ছে, যেমন আমি যদি লিখি as he is poor, এইটুকু লিখলাম, তাহলে আমাদের দেখতে হবে he is poor টা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যখন দেখব বা একটা ক্লজ, এই ক্লজের আগে যখন as ব্যবহৃত হচ্ছে তখন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ আমাদের মনে রাখতে হবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে যখন ব্যবহৃত হবে কোন সাবঅর্ডিনেটিং কনজাংশন তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং যখনই সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহার হয়ে যাবে তখনই এটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অর্থাৎ এইটা তখন অন্য একটা ক্লজের উপর নির্ভর করবে এবং আংশিক অর্থ প্রকাশ করবে। যেমন আমি এখানে অর্থ যদি করি as he is poor, যেহেতু সে গরিব, তাহলে তার পরের বাক্যটা কি বা পরের ক্লজটা কি লিখতে হবে, না হলে বাক্য কমপ্লিট হবে না। অর্থাৎ এইখানে আমাদের পরীক্ষায় থাকতে পারে লেখা আছে as he is poor, এইখানে একটা ব্ল্যাঙ্ক আছে, লং ব্ল্যাঙ্ক আছে বা একটা স্পেস দেওয়া আছে, এখানে আমাদের কি বাক্য হবে। আমি as এর ব্যবহারের কথা বলছি, যে as এর পরে যে টেন্সে বাক্য থাকে বা যে টেন্সে ক্লজ থাকে পরে আমরা একই টেন্স ইউজ করতে পারি। যেমন as he is poor, he cannot buy good food, অর্থাৎ যেহেতু সে গরিব he cannot buy good food, অর্থাৎ ইসটা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স, cannot ও প্রেজেন্ট টেন্স মিন করে। এখানে as এর দ্বারা আমি বলছি as শব্দের অর্থ হচ্ছে যেহেতু, যেহেতু সে গরিব সেই জন্য সে ভালো খাবার কিনতে পারে না, একই টেন্স ব্যবহৃত হয়েছে। আমাদের কোঅপারেটিভ কি করতে হলো যে পরে যে ক্লজটা থাকবে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ আমরা যে লিখতে হবে, সবসময় মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে, এবং প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ এই দুইটা ক্লজ যখন ব্যবহৃত হবে তখন এটার একটা পরিচয় আছে বা এই বাক্যের একটা নাম আছে, এই বাক্যের নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের গঠন হচ্ছে যে ন্যূনতম একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে, অথবা একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, অথবা একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে ন্যূনতম। আমাদের এর বেশি থাকতে পারে, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট বা আলিম সেকশনে আমরা যে গ্রামার গুলো বলে থাকি সেইখানে সাধারণত আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুটো বাক্যই বেশি থাকে, তার দুটো ক্লজই বেশি থাকে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি একটা ক্লজ শিখি বা সাবঅর্ডিনেটিং কনজাংশন শিখি, এইটা দিয়ে আমরা অনেক কতগুলো গ্রামার সলভ করতে পারবো। একটা হচ্ছে কি কি গ্রামার সলভ করতে পারবো সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর ভিতরে
একে অপরের মধ্যে যে পরিবর্তন করতে হয় আমাদের সেটা করতে পারবো। তারপরে আমাদের আরেকটা আইটেম আছে কানেক্টর। কানেক্টর মানে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে বিভিন্ন ক্লজ বা বাক্য দিয়ে, সেই বাক্যগুলোর মধ্যে আমরা এই কনজাংশন গুলো ব্যবহার করতে পারবো। যদি আমরা এই কনজাংশনের ব্যবহার মানে পরিষ্কার ভাবে জানতে পারি, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার যদি আমাদের পরিষ্কার জানা হয়, অনেক কতগুলো গ্রামার আমাদের পক্ষে সলভ করা, আমাদের পক্ষে অ্যানসার করাটা সহজ। এই জন্য শিক্ষার্থীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ক্লজ সম্পর্কে ধারণা থাকা, পরিষ্কার ধারণা থাকা দরকার। আমরা যেখানেই গ্রামারটা শিখি না কেন, বা আজকে অনলাইনে যারা ক্লাসে আছে বা ক্লাস যারা দেখবে, তাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স বা এমফাসিস দিতে হবে যে ক্লজটা কি এবং কনজাংশনের ব্যবহারটা কি। এ সম্পর্কে যদি কোনো স্টুডেন্টের পরিষ্কার ধারণা না থাকে, তার পক্ষে কমপ্লিটিং সেন্টেন্স পড়া সম্ভব নয়। তারপরে কানেক্টরস আমাদের যে আইটেমটা আছে এটাও করা সম্ভব নয়, এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে ইন্টারচেঞ্জ হয় মানে আন্ত পরিবর্তনগুলো করতে হয়, এইগুলো আমরা পারবো না। তাই শিক্ষার্থীদেরকে আমি পরামর্শ দেব বা আমার উপদেশ থাকবে, সেটা হচ্ছে কনজাংশন সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার করা এবং ক্লজ সম্পর্কে ধারণাটা পরিষ্কার করা। তাহলে আমরা কি করলাম, সাবঅর্ডিনেট ক্লজ আমরা শিখলাম। যে কোনো ক্লজের আগে যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহৃত হবে তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি আবার স্মরণ করে দিই, ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট ও ন্যূনতম একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে, এবং সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অথবা সাবজেক্ট অথবা প্রেডিকেট নিয়ে একটা ক্লজ হয়। আচ্ছা, তাহলে আমরা শিখলাম প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর শিখলাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আলোচনা করব কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ তিন প্রকার বলছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। এখন আলোচনা করব কোঅর্ডিনেট ক্লজ। আর কনজাংশন গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা সামনের দিকে করব ইনশাআল্লাহ। কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা মেইন ক্লজের আগে ব্যবহৃত হতে পারে। এই ক্লজের পূর্বে, এই ক্লজ এর পূর্বে কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন for and nor but or yet so বসে। তাহলে কি লিখলাম, ক এই ক্লজের পূর্বে কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা 7টা বা 8টার মতো দেখি। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যখন দেখবো যে এই সমস্ত কনজাংশন গুলো যখন ক্লজের আগে ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে নর, একটা বাট, অর, ইয়েট আর সো। 1 2 3 4 5 6 7, এই 7টা কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে পরিচিত। এই সমস্ত কনজাংশন গুলো যখন দেখবো যে কোন ক্লজের আগে ব্যবহার হচ্ছে তখন সেটা কোঅর্ডিনেট ক্লজ। একটা বাক্য লিখি তাহলে পরিষ্কার হয়ে যাবে। একটা উদাহরণ লিখি, উদাহরণ লিখলে ক্লিয়ার। ডট 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 এন্ড হি went to market আমরা সাধারণভাবে যেটা বলি, হ্যাঁ, and he went to market। তাহলে he went to market এর আগে and ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যখন দেখবো যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বা কোনো ক্লজের আগে এই ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো ব্যবহার হয়, এইগুলো যখন এই কনজাংশনগুলো যখন ব্যবহৃত হবে, এইগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তখন এটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। এবং কোঅর্ডিনেট ক্লজে আরো কিছু কনজাংশন ব্যবহৃত হয়, সেই কনজাংশনগুলোর তালিকা আমি লিখবো, কিন্তু এই 7টা আমাদের জানাটা জরুরি। এই 7টা কনজাংশন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে পরিচিত। একটা হচ্ছে ফর, এন্ড, নট, বাট,
or yet আর so এগুলোর একটু অর্থ বলে নিই for সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করা যায় সেটার উদাহরণ আমরা দেখব সামনে for মানে কারণ অর্থে আমরা ব্যবহার করতে পারি and মানে এবং আমরা সবাই জানি বা ও nor মানে নতুবা but মানে কিন্তু or মানে অথবা বা দুইটার মধ্যে যে কোনো একটা বিকল্প বেছে নেওয়াকে বোঝায় yet মানে তথাপি বা তারপরেও অথবা yet যদি কোনো বাক্যের ভিতরে ব্যবহৃত হয় তাহলে নেগেটিভ সেন্স প্রকাশ করে বা নেগেটিভ অর্থ প্রকাশ করে আর so শব্দের অর্থ অতএব বা সুতরাং তো আমরা এই সমস্ত কনজাংশন গুলো যে বাংলা জান না আরো কিছু কনজাংশন এই কোঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন মানে এক জোড়া কনজাংশন কোরিলেটিভ মানে হচ্ছে একে অপরের সাথে সম্পর্কিত মানে একটা কনজাংশনের সাথে আরেকটা কনজাংশন সম্পর্কিত সেগুলো আমরা লিখব কোঅর্ডিনেটিভ কনজাংশন লিখলাম এখন কোরিলেটিভ কনজাংশন গুলো আমাদের এই কোঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত হয় যেমন কোরিলেটিভ কনজাংশন গুলো কি কি তাহলে কোঅর্ডিনেট ক্লজে এই ক্লজের পূর্বে অর্থানুসারে ও কোরিলেটিভ কনজাংশন যেমন কি কি যেমন not only dot dot but also অর্থাৎ correlative conjunction can be pairs and connect two independent clauses then it make compound sentence আমরা compound sentence আমাদের একটা সেন্টেন্সের গঠনমূলক শ্রেণী আছে সেইখানে আমাদের এই সমস্ত কনজাংশনগুলো ব্যবহার করতে হয় এবং আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আমরা আলোচনার বিষয় বা আমাদের আজকে গ্রামার শেখার বিষয় সেখানে বাক্যকে আমাদের কম্পাউন্ড করা রাখতে পারি এইজন্য আমাদের এই কোরিলেটিভ কনজাংশনগুলো চেনা দরকার নট অনলি ডট ডট বাট অলসো বলছি তারপরে হচ্ছে একটা আছে both ডট ডট এন্ড একটা আছে তারপরে হচ্ছে so ডট ডট as আবার such ডট ডট as তারপরে হচ্ছে no sooner dot dot than hardly oblique scarcely dot dot when oblique before তারপরে not only dot either বা either dot dot or neither অথবা neither dot dot nor আরো আছে আমাদের নিচে জায়গা বা দেখা যাবে না ক্যামেরাতে যাই হোক এই সমস্ত কনজাংশন গুলো পেয়ার মানে একজোড়া এই একজোড়া কনজাংশন গুলোকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলি অর্থাৎ একে অপরের সাথে সম্পর্কিত এই সমস্ত কনজাংশন গুলো এই যে কনজাংশনের পরিচয়গুলো লিখছি বা নামগুলো লিখছি এই সমস্ত কনজাংশন গুলো যখন কোনো ক্লজের মধ্যে ব্যবহৃত হবে একে অপর অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট দুইটা ক্লজের মধ্যে ব্যবহৃত হবে মাঝখানে বসলে প্রথমে বসতে পারে আবার মাঝখানে বসে তারপরেও বসতে পারে এই সমস্ত কনজাংশন গুলো যখন ব্যবহার হয় তখন সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ তো আচ্ছা তো আজকে আমাদের ক্লজের যে পরিচয় অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ আমি যে কনজাংশনগুলোর নাম লিখলাম নট অনলি ডট ডট বাট অলসো এটার ব্যবহার আছে এটার ব্যবহার একটু সংক্ষেপে বলে দিই দুইটা ব্যক্তি বা বস্তু দুইটা কাজ বা গুণ অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলে দিই সেটা হচ্ছে একটা ব্যক্তি অথবা বস্তুর দুইটা কাজ অথবা গুণ বোঝাতে নট অনলি বাট অলসো ব্যবহৃত হয় তাহলে নট অনলি বাট অলসোর অর্থ কি শুধু নয় ও তারপরে এখানে আমি লিখছি নাইদার ডট ডট নর মানে অর্থাৎ এটাও না ওটাও না বোথ ডট ডট এন্ড মানে উভয়ই এবং নো সুনার দেন এর অর্থ হচ্ছে আমি এটা গত ক্লাসেও বলছি as soon as এর অর্থ হচ্ছে যখনই আর নো সুনার ডট ডট দেন এর অর্থ হচ্ছে কোনো কিছু হতে না হতেই করতে না করতে আরেকটা হয়ে যায় so ডট ডট as মানে এত যে so ডট as এর অর্থ হচ্ছে এত যে such ডট as এর অর্থ হচ্ছে সেই রকম যে hardly scarcely ডট ডট when
অর্থাৎ কোনো কিছু হতে না হতে করতে না করতে যখন আবার আইদার ডট ডট অর এর অর্থ হচ্ছে হয় এটা না হয় ওইটা, এরকম অর্থ। এইগুলো যখন আমরা বাক্য লিখে দেখাবো তখন আমাদের এইগুলো চেনা সহজ হবে। যাই হোক, আজকে আমি যে কনজাংশন গুলো লিখলাম কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে দুটো কনজাংশন এখানে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। আর সাবঅর্ডিনেট ক্লজে আমি বলছি সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হবে, আর প্রিন্সিপাল ক্লজে কোনো কনজাংশন ব্যবহৃত হবে না, শুধু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তো আজকে আমাদের ক্লজ সম্পর্কিত ধারণাটা আমরা লাভ করলাম। আমি মনে করি যে এই ক্লাসগুলো যদি আমরা খুব ভালোভাবে অবজার্ভ করি এবং অ্যাটেনটিভলি যদি অ্যাটেন্ড করি তাহলে আমাদের এই ক্লজ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। অনেক স্টুডেন্টেরই আছে ক্লজ সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। ক্লজ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে কোনো প্রকার সেন্টেন্স লেখা যায় না, ঠিকমতো অর্থ বোঝা যায় না, এবং অনেক কতগুলো গ্রামার আছে সেগুলো সলভ করা সম্ভব নয়। তো আজকে সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমি এইগুলো কনজাংশন গুলো কিভাবে ব্যবহার হবে সেই ব্যবহার নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ এবং করোনা মহামারীতে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।